বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা গ্রন্থে ভারতীয় কবিতা হিসেবে শিক্ষার সার্কাস কবিতাটি রয়েছে। কবি আয়াপ্পা পানিকর রচিত। মালায়ালাম সাহিত্যের একজন খ্যাতনামা কবি, শুধু কবি বললে বোধহয় ভুল হয়, একজন লেখক, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ ব্যঙ্গবাণ বিদ্ধ করার মতন সাহসিকতা দেখানো এই পুরুষ কবি আয়াপ্পা পানিকর। আমরা কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। প্রথমে 1930 সালে 12 সেপ্টেম্বর কেরালায় জন্মগ্রহণ করেছিলেন কবি। মৃত্যুবরণ করেন 2006 সালের 23 অগস্ট। শিশুকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কেরালাতে শিক্ষা জীবন কাটিয়েছেন তিনি। তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি থেকে তিনি সাম্মানিক স্নাতক উপাধি পান এবং পরবর্তী সময়ে কেরালা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন তিনি 1971 খ্রিস্টাব্দে। ফিরে এসে তার অধ্যাপনার কাজ শুরু হয় কলেজে। কেরালা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংলিশ বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। খুব অল্প সময় থেকে, কম বয়স থেকেই তিনি সাহিত্য রচনা করতে শুরু করেছিলেন। কবিতা লেখায় হাতে খড়ি তার। মালায়ালাম কাব্য সাহিত্যের আধুনিক যুগ যে কয়েকজন কবির দ্বারা সম্ভব হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন কবি আয়াপ্পা পানিকর। ইংরেজি সাহিত্যের এই অধ্যাপক শুধুমাত্র কবিতা লেখার মধ্য দিয়েই তার সময় কাটাননি, গল্প, প্রবন্ধ এবং সাহিত্য সমালোচক হিসেবেও আমরা তাকে অসংখ্যবার পেয়েছি। তার দার্শনিকতার ভাবনায় মালায়ালাম সাহিত্য আজ সত্যি অনেক পরিবর্তন হয়েছে। তার অন্যতম কাব্যগ্রন্থ ছিল কুরুক্ষেত্রম, 1960 সালে যা প্রকাশিত হয়েছিল। এই কুরুক্ষেত্রম কাব্য মালায়ালাম কাব্য সাহিত্যের অন্যতম দিক পরিবর্তন করেছিল। এছাড়াও ডেজ অ্যান্ড নাইটস বলে একটি কাব্য, যা অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল চতুষ্পার্শ্বে। তার কবিতা সামগ্রীর মূল সুর ছিল বিষয় সত্যতার প্রকাশে ব্যক্তি মনের সংঘাত। বিষয়টা কি, কবিতাটিতে যখন আসবো তখন বিস্তৃতভাবে বলবো। বিষয় সত্যতার প্রকাশে ব্যক্তি মনের সংঘাত। একটি বিষয়বস্তুকে সত্য রূপে উদ্ঘাটিত করে সত্যভাবে প্রকাশ করে সকল পাঠক এবং সাহিত্য প্রেমীদের সামনে তুলে ধরা, যদিও তার মাধ্যমে মনের সংঘাত প্রকাশ পায়। কি তা, কবিতা যখন আসবো বিস্তৃতভাবে বলছি। সর্বোপরি আমরা যে কবিতাটি পাঠ করতে চলেছি আজকে, শিক্ষার সার্কাস, এই শিক্ষার সার্কাস কবিতাটি ডেজ অ্যান্ড নাইটস থেকে নেওয়া হয়েছিল। তিনি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থটি, তোমরা নিশ্চয়ই জানো বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি জীবনানন্দ দাশ, রবীন্দ্র পরবর্তী সময়ের। সেই জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থটি তিনি মালায়ালাম ভাষায় অনুবাদ করেছিলেন। আমরা এবার সরাসরি কবিতায় চলে আসি। শিক্ষার সার্কাস, আয়াপ্পা পানিকর। কবিতার নামকরণটি বড্ড খটোমটো তাই মনে হচ্ছে, আবার মনে হচ্ছে খুবই সহজ। তোমরা নিশ্চয়ই সার্কাস দেখেছো। কি দেখেছো তো সবাই? সার্কাসে কি হয়, বহু রকমের খেলা থাকে সেখানে, এবং সেই ক্রীড়ায় অনেক
ক্রীড়া কুশলী তারা অংশগ্রহণ করে, পাশাপাশি একই ক্রীড়া কুশলী তারা ধারাবাহিকভাবে একটার পর একটা খেলা দেখিয়ে যায়। এটাই অধিকাংশ সময় হয়ে থাকে। কেমন? এবার এই কলাকুশলী যারা কিনা ধারাবাহিকভাবে একই খেলায় পরপর অংশগ্রহণ করছে, তাদের কিন্তু উদ্দেশ্য একটু আলাদা। উদ্দেশ্যটা কি? সামগ্রিকভাবে সার্কাসের সমস্ত খেলাগুলিকে সমাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সামনের আসনে বসে থাকা যত দর্শকগণ তাদের মনোরঞ্জন করা। এটা কিন্তু সার্কাসে উপস্থিত সেই কলাকুশলীদের প্রধান উদ্দেশ্য থাকে। কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন। আজকের শিক্ষা, বর্তমান সময়ের শিক্ষাকে এত তীব্র ব্যঙ্গবাণে বিদ্ধ করতে আর কোন শিক্ষা সমালোচককে সাম্প্রতিকতম সময়ে খুব কমই দেখা গেছে। সুতরাং এখানে তিনি তার সাহসিকতার পরিচয় রেখেছেন। শিক্ষা বাস্তবিকভাবে সত্যি কি সার্কাস? আমরা শেষে এসে আলোচনা করব। কবিতা আসে। কবিতা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কবির বন্ধুর সঙ্গে কথোপকথনের ভঙ্গিমায় কবিতাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলছেন? তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো। প্রশ্ন যখন করলেন কবি, তার উত্তরে কবি বন্ধুর কাছ থেকে কি পাচ্ছেন? আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। এ তো সত্যি কথা। প্রথম শ্রেণীতে যদি পাশ করে যায়, সে যা হোক করে 4টে উমা পেয়ে পাশ করলেও পাশ, মানে 4টে সাবজেক্টে 25 পেয়ে পাশ করলেও, 25-এর নিচে পেয়ে পাশ করলেও হ্যাঁ পাশ করে গেছি। তখন কি বসে থাকবো নাকি সেই ক্লাসে? না, গর্বের সঙ্গে পরের ক্লাসে গিয়ে বসবো। দ্বিতীয় শ্রেণীতে গিয়ে বসে পড়লাম, আত্মসমালোচনাও করলাম না, আত্মনির্ণয়ও করলাম না। দ্বিতীয় শ্রেণীতে গিয়ে বসে পড়লাম, গর্বের সঙ্গে আমি টুয়ে পড়ি। কবি আবার জিজ্ঞাসা করলাম, তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ো, পাশ করো? কবি উত্তর পাচ্ছেন, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। খুব সহজ উত্তর। কে বসে থাকবে দ্বিতীয় শ্রেণীর ঘরে? না, বসে থাকার কোনো যুক্তিই হয় না। একইভাবে কবি আবার প্রশ্ন করলেন, তুমি যদি তৃতীয় শ্রেণীতেও পাশ করো, তাহলে কি হতে পারে? কবি উত্তর পেলেন, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1, 2, 3, 4 কি হবে তারপর? তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। পাশ করে গেলাম 1, 2, 3, 4 করে। পাশ করে যাবার পর কবি কিন্তু উত্তর পাননি তার বন্ধুর কাছ থেকে যে একবার পিছনে ফিরে তাকাতে পারি। ফেলে আসা শ্রেণীর সেই পাঠগুলি আমাকে শিখিয়েছে, আমাকে ভাবিয়েছে, নাকি আমি কেবলমাত্র শ্রেণী অতিক্রমের ধারায় মত্ত হয়েছিলাম? কতখানি শিখেছিলাম? আদৌ কি শিখতে পেরেছিলাম? যে পাঠ্যসূচি আর পাঠ্যক্রমের বোঝা আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা থেকে আমি কতখানি আত্মিকভাবে অনুভব করতে পেরেছিলাম? না, কবি উত্তর পাননি। কবি শুধু উত্তর পেয়ে গেছেন যে তার পরের শ্রেণীতে যাওয়ার একটা পন্থা উন্মোচিত হতে পারে। তারপর কি বলছেন কবি? কবি আবার প্রশ্ন করলেন, তুমি যদি এই সবগুলি শ্রেণী পাশ করো, 1, 2, 3, 4 করে 5, 6, 7, 8 করে তোমরা দশম শ্রেণী পাশ করে এখন একাদশ শ্রেণীতে পড়ছো। কবি প্রশ্ন করলেন, এরকম সব শ্রেণী তুমি যদি পাশ করে যাও, তাহলে কি হতে পারে? তখন উত্তর হিসেবে তিনি পেলেন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। অর্থাৎ তারপরে শ্রেণী না থাকলেও আমি যাব, আমি বলবো এ পাশ করেছি, ও পাশ করেছি, ও ক্লাসে পড়েছি, অনেকগুলো ডিগ্রি পিছনে ঝুলিয়ে নিয়েছি, কিন্তু প্রকৃত শিক্ষা আমার মধ্যে হয়নি, তা গর্বের সঙ্গে বলবো না। বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্ধকার দিক, নোট সামগ্রীর বোঝা, নোটের বোঝা বইতে বইতে শিক্ষার্থীরা ক্লান্ত।
উদ্দেশ্য একটাই, বেশি নাম্বার পেতে হবে। 4টে প্রশ্ন পড়ো, 2টো আসবে প্রশ্ন পরীক্ষায়, তোমরা লিখে দিয়ে আসবে, 10-এর মধ্যে 8 পেয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা শেখা হলো, কতখানি শিক্ষা লাভ করতে পারলে? একবারও পিছনে ফিরে তাকিয়ে দেখেছো কতখানি শিখতে পেরেছো? কবি সেই উত্তর পেতে চাইছেন, পাননি সেই উত্তর। তাই আবার প্রশ্ন করলেন তিনি, তুমি যদি সব শ্রেণী পাশ করো তুমি তাহলে কি করবে? উত্তর পেলেন, যা কাঙ্ক্ষিত উত্তর ছিল তাই, আমি তারপরে শ্রেণীতে যাব, অর্থাৎ আমি পাশ করেই যাব একটার পর একটা। কিন্তু শিক্ষা শব্দের যা অর্থ, যে শিক্ষা সংস্কৃতি আনে, যে সংস্কৃতি মুক্তির ধারাকে তৈরি করে, তা হচ্ছে কোথায়? সুতরাং শিক্ষা হচ্ছে না, বাস্তবিকই শিক্ষা হচ্ছে না। কবিতায় এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পর সামগ্রিকভাবে সেই সিদ্ধান্তে এলেন, কি বললেন? সব শিক্ষাই একটি সার্কাস। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি ক্লাসের শিক্ষা ব্যবস্থায় হয়ে দাঁড়িয়েছে সার্কাসের মতন। যে সার্কাসে একজন কলাকুশলী তিনি কেবলমাত্র সেই খেলাটিকে শেষ করে অন্য খেলায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সেই খেলাটিকে আরো সুন্দরভাবে অ্যাস্থেটিকতার সঙ্গে, নান্দনিকতার সঙ্গে দর্শক শ্রেণীর সামনে উপস্থাপিত করবার ভাবনা তার মনের মধ্যে জাগে না, কারণ তার উদ্দেশ্য একটাই, পরের শ্রেণীতে যেতে হবে, পরের খেলায় অংশগ্রহণ করতে হবে। আমাদেরও ঠিক তেমনি উদ্দেশ্য একটাই, 11-এ উঠেছি, এবার 12-এ গিয়ে বসবো। কি করে বসবো? কোন রকম ভাবে কটা নোট পাস করে নাম্বার পেয়ে 12-এ গিয়ে বসতে পারলেই হলো। তাতে আখিরে হয় কি? শিক্ষা হয় নাকি? না, শিক্ষা হয় না। তাতে শিক্ষা নামক শব্দের অবমাননা ঘটে চলেছে প্রতিক্ষণেই। আমরা শিক্ষাকে মাধ্যম করে কেবলমাত্র শ্রেণী অতিক্রম করে কতগুলো সার্টিফিকেট জড়ো করেছি ফাইলের মধ্যে। শিক্ষা হলো না, তাই মুক্তিও হচ্ছে না। তাই সেই শিক্ষা ব্যবস্থায় একটু একটু করে এগিয়ে চলা জাতি সত্যি সুস্থ না অসুস্থ, তা প্রশ্নচিহ্নের সামনে আজ। কবি বললেন, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই, তাহলে সেই শিক্ষা যা সার্কাসের মতন, তাতে আমরা কি হই? কেবলমাত্র পরের শ্রেণীতে উত্তীর্ণ হই, কেবলমাত্র পরের শ্রেণীতে। শিক্ষাকে আমরা সত্যি গ্রহণ করতে পারলাম কই? জ্ঞান কোথায় গেল? কবি প্রশ্ন রাখছেন শেষে। উত্তরস্বরূপ তিনি জানিয়ে দিলেন, সে যেখানে গেছে সেটা ধোঁকা। তাহলে জ্ঞান হলো না, সার্বিক জ্ঞান হলো কোথায়? সার্বিক জ্ঞান হলো না। আর সার্বিক জ্ঞান হলো না বলে আসলে আমি বা আমরা যে শিক্ষা ব্যবস্থায় যতটুকু পাশ করেছি সার্টিফিকেট অর্জনের জন্য, তা এক একটি ধোঁকার সমান। আমরা ঠকেছি, আমাদের ঠকানো হয়েছে। কবির দৃষ্টিতে জ্ঞান হলো না। সার্বিক জ্ঞান হলে মুক্তির ডঙ্কা বাজে। সেই মুক্তি, সেই মোক্ষ লাভ হচ্ছে কোথায়? তাই শিক্ষাও হলো না সঠিকভাবে, জ্ঞান লাভও হলো না, শুধু হয়েছে ধোঁকা প্রাপ্তি, আমার, তোমার, আমাদের সবার। সামগ্রিকভাবে শিক্ষার সার্কাস কবিতায় এভাবেই কবি শিক্ষা ব্যবস্থাকে সমালোচনার অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের। তাই কবিতাটি সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আত্মসমালোচনার কবিতা বলে মনে হয়। আমরা এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলো পেতে পারি, বুঝতে পারি, সেগুলো সম্পর্কে কয়েকটি কথা একটু বলে দিই। তো প্রথম প্রশ্নে আমরা দেখছি শিক্ষার সার্কাস। এই কবিতাটিতে কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কেন? কবিতার মধ্যে আলোচনা করে দিলাম কেন। কারণ আজকের শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র হয়ে দাঁড়িয়েছে শ্রেণী অতিক্রমের একটি মাধ্যম মাত্র। উদ্দেশ্য একটাই, পরের শ্রেণীতে যাব, পরের শ্রেণীতে যাব। এই যে উন্মাদনা, এই যে তীব্রতা, গতিময়তা, তার জন্য সঠিক শিক্ষা হচ্ছে না। সত্যিই তো, যে বৃহৎ জ্ঞানের রাশি সারা বিশ্বে ছড়িয়ে আছে, তার সংক্ষিপ্ত কোনো
ভাবনা পাঠ্যক্রম পাঠ্যসূচি হিসেবে আমাদের সামনে যখন তুলে ধরা হয়, তা আমরা ওইটুকু সময়ের মধ্যে সত্যি কি সমাপ্ত করতে পারি? শিখতে পারি না, কিন্তু পাশ করে যাই, তাই সার্কাস হয়ে গেল তা কিন্তু। দ্বিতীয় প্রশ্নে, জ্ঞান কোথায় গেল? জ্ঞান কোথায় গেছে বলে কবির অভিমত। শেষে আমরা দেখলাম জ্ঞান কোথায় গেছে। জ্ঞান যেখানে গেছে সেটা ধোঁকা। আমরা কিভাবে ধোঁকা পেলাম, আমরা কিভাবে ধোঁকা দিলাম, দুটোই। আমরা ধোঁকা পাই এবং পরবর্তী সময় আমরা ধোঁকা দিই আরো সকল শিক্ষার্থীকে। তাহলে জ্ঞান কি হয়? না, জ্ঞান যেখানে যায় সেটা হলো ধোঁকা। কবির অভিমত এটা। পরের প্রশ্ন দেখছি, শিক্ষার সার্কাস কবিতাটির নামকরণ সার্থক কিনা আলোচনা করো। বাস্তবিকভাবে যথাযথ সার্থক। কেন সার্থক? কারণ শিক্ষা সত্যি সার্কাসে পরিণত হয়েছে আজ। নামকরণের যে ভঙ্গিমা, লেখার যে নিয়মাবলী আছে তা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের বুঝিয়েছি, তোমরা দেখেছ। তবুও যদি মনে হয় আমি নামকরণ সম্পর্কে আলাদা ক্লাস করে দেব। নামকরণের প্রথম পর্যায়ে নামকরণ কি, কিভাবে হয়, কত ধরনের নামকরণ হতে পারে, এই ধরনের কয়েকটি কথা বলতে হবে ভূমিকা পর্যায়ে। তারপর কবিতার প্রসঙ্গে এসে কবিতাটির বিষয়বস্তুর উপরে নির্ভর করে নামকরণের সার্থকতা বিচার করতে হয়। বিস্তৃত ক্লাস পরবর্তী সময় নামকরণ নিয়ে করব। সে যেখানে গেছে সেটা ধোঁকা। তাৎপর্য বিশ্লেষণ যেমন ভাবে বুঝিয়েছি কবিতার মধ্যে সেইভাবে লিখো, বারবার শুনো, দেখবে খুব সহজেই লিখতে পারবে। যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। অংশটির ব্যঞ্জনার্থ লেখো। অসম্ভব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। সব শ্রেণী শেষ হয়ে গেল, আমরা কি বলি? তারপরে শ্রেণীতে যাব, তারপরে পড়ব। কিন্তু কখনো একবার বলি না যে আমরা যে শ্রেণীগুলো শেষ করে এসেছি সেই শ্রেণীতে যে শেখাগুলো এখনো বাকি আছে সেই শেখাগুলো একবার শিখে নেব। আসলে বলার সময় কোথায়? ব্যস্ততা আমাদের জীবনকে এমনভাবে ঘিরে ধরেছে যে আমরা সেই ব্যস্ত জীবনে প্রকৃত জ্ঞান থেকে নিজেদের সরিয়ে ফেলেছি। তাই জ্ঞান যেখানে যাচ্ছে সেটা আসলে ধোঁকা। 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতা কবিতায় প্রকাশ পেয়েছে। ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন। কবিতা বিশ্লেষণের মধ্য দিয়ে তা লিখতে হবে। চেষ্টা করো, না পারলে বলো, নিশ্চয়ই বলে দেওয়ার চেষ্টা করব, এবং কমেন্ট বক্সে গিয়েও লিখতে পারো। যাই হোক, কবিতাটি বারবার শোনো, দেখবে খুব সহজেই আত্মস্থ হবে। তোমাদের অশেষ ধন্যবাদ। এইভাবে ক্লাসে থাকো, বাংলা ভাষা সম্পর্কে মনের মধ্যে আনুগত্য রেখো, শেখার চেষ্টা করো, কারণ আমাদের সবার প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য মধুর হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে।